ইয়াসকে রোশনির সামনে দাঁড়ালো। That's like my Sherni. রোশনি ইয়াসের হাতটা সরিয়ে দিল। Sherni, but not yours. আচ্ছা শুনুন, বাবা, হঠাৎ এত মিষ্টি করে কথা। কিছু না, জাস্ট ওনার। আইসক্রিম বিক্রেতাটাকে দেখিয়ে বলল, বোতলের টাকাটা দিয়ে দিন। ওই ছেলেটাকে মারতে গিয়ে আমি ওনার বোতলটা ভেঙে ফেলেছি। আরে আফা, আপনার সাহসিকতা দেখে আমার মন জোড়াই গেছে। কয়ডা মাইয়া পারে এমন নিজের লাইগা লড়তে? এই বোতলের টাকা আপনার আর দিতে হইব না। লোকটা ওদের আইসক্রিমও অফার করেছিল, কিন্তু ইয়াস খেতে দেয়নি। রোশনির কোল্ড অ্যালার্জি আছে বলে। আপনি জানলেন কিভাবে যে আমার কোল্ড অ্যালার্জি আছে? এইটুকু ইনফরমেশন জোগাড় করা আমার জন্য কোনো ব্যাপারই নয়। ও, আপনার বাহুবলীগিরি করা হয়ে থাকলে এবার গিয়ে গাড়িতে বসুন প্লিজ। আমি আপনার সাথে যাব না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। ওয়েট আ মিনিট। আপনি তো আমাকে রেখে চলে গিয়েছিলেন, তাহলে আবার এখানে প্রকট হলেন কিভাবে? ফার্স্ট অফ অল, আমি তোমাকে রেখে না, বরং তুমি আমার সাথে যেতে যাওনি, তাই আমি গিয়েছিলাম। আর দ্বিতীয়ত, আমি তোমাকে রেখে সেখানে থেকে চলে যাবো তুমি ভাবলে বা কি করে? আমি তোমার পিছনেই ছিলাম। বাহ 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 বাহ, মানে আপনি দেখলেন যে আমাকে কয়েকজন ছেলে রাস্তায় টিস করছে, তা দেখেও আপনি কিছু বললেন না? হ্যাঁ, বরঞ্চ চুপচাপ দেখে মজা নিলেন। আমি কিছু করার আগেই তো তুমি ওদের সাবান ছাড়া ধুয়ে দিলে। অনেক হয়েছে, এবার চলো। আমি আপনার সাথে যাব না। এই কয়েকজনকে মেরে ভেবো না যে আমার সাথেও পেরে উঠবে, তাই ভদ্র মেয়ের মতো চলো। ইয়াসকে রোশনিকে কাঁধে উঠিয়ে নিল, যার দিকে সবাই আবার শেষ তালিতে উঠল। ইয়াস রোশনিকে নিয়ে গিয়ে কারে বসিয়ে দিল, তারপর নিচেও বসে পড়ল। গাড়ি আপন গতিতে চলছে, আর রোশনিও জানালার দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে ইয়াস রোশনিকে আর একটু খেপিয়ে দিতে চাইল। জানো তো রশনি, একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। আমার বউ এত ভালো ফাইট করতে পারার, তাহলে আমার সামনে শেরনি থেকে ভিজে বিড়াল কিভাবে হয়ে যায়? রোশনি কিচ্ছু বলল না। ইয়াসের কথার উত্তর ওর কাছে নেই। সত্যি তো, ইয়াসের সাথে কেন পেরে উঠতে পারে না? আচ্ছা ছাড়ো এইসব, কিন্তু একটা কথা তো সত্যি, তাই না, যে একটা মেয়ে কখনোই একটা ছেলের শক্তির সাথে পেরে ওঠে না। সেখানে তুমি এতগুলো ছেলেকে একা ধুয়ে দিলে, কিভাবে পসিবল এটা? নর্মাল মেয়েদের কথা জানি না, তবে একজন ক্যারাটে চ্যাম্পিয়নের পক্ষে এইসব কোনো ব্যাপারই না। রিয়েলি? তুমি ক্যারাটে চ্যাম্পিয়ন? ইয়াসের কথার উত্তরে রোশনি একটা বাঁকা হাসি দিল। ইয়াস মনে মনে বলল, বেচারি যদি জানতো যে ও জামাই ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট। ভেবে ইয়াস একবার রোশনির দিকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে বাঁকা হাসল। ইয়াস সেগুলোই ভাবছিল আর ড্রাইভিং করছিল। তখনই রোশনি চিৎকার করে ওঠে, স্যার স্যার স্যার, গাড়ি থামান। কেন? আমি ভেলপুরি খাবো। না না, আমি কোনো ধরনের স্ট্রিট ফুড অ্যালাউ করছি না। না, আপনি আমার সাথে এমন করতে পারেন না। আমি খাবো মানে খাবোই। আমি আজ পর্যন্ত রাস্তায় যতবার ভেলপুরি দেখেছি আমি খেয়েছি, তাই আজ কোনোভাবেই আমি আমার রেকর্ড ব্রেক করব না। রশনি প্লিজ, জেদ করো না। রোশনি বা চিৎকার করে কান্না শুরু করে দিল। আর ইয়াসের কাছে মনে হচ্ছে এই আওয়াজে যেন ওর কমগুলোর সাথে সেখানে উপস্থিত থাকা প্রতিটা মিরর গ্লাস কাঁপছে, যেন এখনই ভেঙে যাবে। আজব যন্ত্রণা তো। আচ্ছা চলো, খাওয়াচ্ছি। বলে ইয়াস রোশনিকে নিয়ে ভেলপুরির দোকানে গেল। শুনুন মামা, আপনার দোকানে যত মরিচ আছে, গুঁড়া মরিচ আছে, তা সব আমার ভেলপুরিতে ঢেলে দেন। এত ঝাল খেতে পারবে? আমি আপনার মতো ভীতু নই যে এইটুকু ঝাল খেতে পারবো না। ভীরু কাকে বলছো? আপনাকে। রোশনির কথায় রেগে গিয়ে ইয়াস ভেলপুরিওয়ালাকে উদ্দেশ্য করে রোশনির পুরি থেকে ডাবল ঝাল দিয়ে এক প্লেট ভেলপুরি বানিয়ে দিতে বলল। ভাবে সে নিয়ে তো নিয়েছে ডাবল ঝাল দিয়ে,
কিন্তু এখন একটা কামড় দেওয়ার সাথে সাথেই ইয়াশ পুরো মুখ লাল হয়ে গেছে, কিন্তু রোশনি তো ফুল এনজয় করছে। আহারে, বেচার সাদা মুখটা লাল বানর বানাই ফেলছে। আমারে টেক্কা দিতে চাইয়া, দেখি তো একটু খাইয়া। রোশনি ইয়াশের প্লেট থেকে নিয়ে একটা পুরোপুরি খেয়ে নিল। সত্যি খুব ঝাল হয়েছে, কিন্তু রোশনি খেতে পারবে, বাট ইয়াসের যে সামান্য ঝাল সহ্য হয় না, সেখানেও ডাবল ঝাল নিয়েছে। ইয়াস এটা কোনো রকমভাবে খেয়ে নিয়েছে, কিন্তু প্রচুর হাঁপাচ্ছে। চোখ, গাল, নাক তো সেই লেভেলে লাল হয়েছে, কিন্তু ঠোঁটগুলো একদম রক্ত লাল হয়ে আছে, যেন টোকা দিলে রক্ত ঝরবে। রোশনির ইয়াসের জন্য এবার একটু খারাপ লাগছে। রোশনির খাওয়া অনেক আগেই শেষ। রোশনি ইয়াসের হাত থেকে ওর প্লেটটা নিয়ে ইয়াসেরগুলো নিচে খাওয়া শুরু করলো। ঢং, একটু ঝালও হয়নি, এটুকুতেই ঝাল খেয়ে এই অবস্থা। এমন করে রোশনি সবগুলো খেয়ে নিল, আর ইয়াস 2 হাত গুজে ওকে দেখছে। আমি জানি তোমারও ঝাল লাগছে, কিন্তু আমার কষ্ট সহ্য করতে না পেরে তুমি আমারগুলো খাচ্ছ। খাওয়া শেষে ওরা বিল দিয়ে চলে আসলো। ইয়াস গাড়ি ড্রাইভ করছে। কোনো রকমে এত পানি খাওয়ার পরেও ওর ঝাল এখন একটুও কমেনি। একদম ভালো হয়েছে, বেশি বাড়াবাড়ি করার ফল। একটা খেয়ে বেহুশ আবার আসছিল আমাকে দেখে দেখে ডাবল স্পাইসি প্লেট খেতে। ঠং। ইয়াস এবার জোরে গাড়ি ব্রেক করলো। আরে বাচ্চা কি জান লোকে ক্যা? ইয়াস ওর সিট বেল্ট খুলে দিয়ে রোশনির উপর বসলো। আরে আরে, আপনি কি করছেন? এই হাতির মতো শরীর নিয়ে আমার মতো একটা বাচ্চা মেয়ের উপর বসছেন? ইয়াস রোশনির উপর ভর দেয়নি, কিন্তু তবুও রোশনি ভয় এসব বলে যাচ্ছে। কিন্তু ইয়াস কোনো কথায় কান দিচ্ছে না, ডাইরেক্ট ওর 2 গালে 2 হাত দিয়ে মুখটার সামনে নিয়ে আসলো। তারপর টুপ করে ওর ঠোঁটটা নিজের ঠোঁটের মধ্যে বসিয়ে দিল। রোশনি বাধা দিতে পারছে না, নাকি চাইছে না সেটা বুঝে ওঠার অবস্থা ওর এখনও নেই। রোশনি কিছু না বলে চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে রইল। প্রায় 1 ঘন্টা পর ইয়াস ওর কাছ থেকে সরে এলো। তারপর নিচের সিটে বসে আবার ড্রাইভিং শুরু করলো। এতক্ষণে ঝালটা মিটেছে, তাই এখন শান্তির সহিত ড্রাইভ করতে পারছে। এদিকে রোশনি লজ্জায় বাইরের দিকে তাকিয়ে আছে, যা বুঝতে পেরে ইয়াস রোশনিকে আর চোখে দেখে মুচকি হাসছে। আজ ইয়াস আর রোশনির বিয়ে উপলক্ষে বাসায় পার্টি রাখা হয়েছে। সেখানে যে যার মতো এনজয় করছে, কিন্তু ইয়াসের চোখ রোশনির দিকে আটকে আছে। কালো সিল্কের শাড়ি, যার চিকন পাড়টাও কালো, কিন্তু অনেক শাইনি, সাথে হাইনেক অ্যান্ড ফুল স্লিভলেস ওয়ালা ব্লাউজ, হালকা পার্টি মেকআপ, কানে ব্ল্যাক স্টোনের লং ইয়াররিংস, আর গলায় জাস্ট নর্মাল একটা পেটেন্ট, যা সবসময় রোশনির গলায় থাকে। আর কোমর পর্যন্ত স্ট্রেট চুলগুলো সাইডে সিঁথি দিয়ে ছেড়ে রাখা হয়েছে। এই সিম্পল লুকেও ইয়াসের কাছে রোশনিকে অপশোটে লাগছে, কিন্তু ইয়াসকে আজ অনেক সুন্দর লাগছে। ফুল ব্ল্যাক স্যুট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, চুলগুলো স্পাইক করা, আর কানে একটা ব্লুটুথ, আর বেসরম ছেমড়িগুলো মাসুম ইয়াসটারে চোখ দিয়ে গেল্লা খাইছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হলো নিশা আর নেহা। ওরা দুজনে দেখতে এমনি অনেক সুন্দর, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে। রাফি তোকে হাঁ করে দেখছে। নেহা সে কখন থেকে ইয়াসকে নিজের দিকে আকর্ষিত করতে চাচ্ছে, কিন্তু ইয়াস রোশনিকে দেখতে ব্যস্ত। ইয়াসকে রোশনির পাশে দাঁড়ালো। রোশনি ওকে দেখে ইগনোর করলো, যা দেখে ইয়াস রেগে যায়, আর পিছন থেকে রোশনির কোমরে হাত দিয়ে চেপে ধরে। কি করছেন আপনি? এবার বুঝবে আমাকে ইগনোর করার ফল। প্লিজ আপনার হাতটা বের করুন, সবাই দেখছে। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, কেউ দেখছে না। আপনি তখনই সেখানে নেহা আর নেহার কিছু ফ্রেন্ডস এসে উপস্থিত হয়। হাই গাইস। তোমার কি কোনো ইম্পর্টেন্ট কথা আছে? এত রুডলি বিহেভ করার কি আছে মিস্টার চার? মিস্টার শারন না মিস্টার ডেভিল? কিন্তু ইয়াস রোশনির কথা স্পষ্ট শুনতে পেল, তাই ওকে চোখ রেঙে চুপ থাকতে বলল। তো নেহা, কি বলছিলে যাও তুমি? হ্যাঁ, সো মিট মাই ফ্রেন্ডস রেবেকা, লিনা আর রনিত। লিনা রোশনির দিকে হাত বাড়ালো,
সে করার জন্য রোশনিও হাত মিলিয়ে নিল, কিন্তু রেবেকা নেহার পাশে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এবার রনিত সে করার জন্য রোশনির দিকে হাত বাড়ালো, কিন্তু রোশনি ওর হাত ধরার আগেই ইয়াশ রনিতের হাতটা ধরে নেয়। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ইয়াশের হাত ধরায় রনিত খেপে যায়, কিন্তু তারপরও নিজের মুখে দামি স্মাইল বজায় রাখে। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ইয়াশ রোশনিকে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রোশনি আর ইয়াশ দাঁড়িয়েছিল, তখন ইয়াশের চোখ যায় নেহার দিকে। ওই শাড়ি পরেছে, রেড কালার চিকন স্লিভলেস গোল্ডের ব্লাউজ, আর শাড়িটা একদম পাতলা হওয়াতে ওর পুরো পেট প্রায় দেখা যাচ্ছে। ওকে দেখে ইয়াশ মুখ ছিটকে নিল। নেহাকেও ছোট থেকে পছন্দ করে না। তারপর রোশনির দিকে তাকিয়ে দেখল রোশনিও পাতলা সিল্কের শাড়ি পরেছে, কিন্তু সেফটি পিন দিয়ে নিজেকে পুরো প্যাক করে রেখেছে। তার উপর কোমর পর্যন্ত ফুল হাতা ওয়ালা ব্লাউজ, সেটা তো আছেই। এর জন্যই তোমার নিজের ওয়াইফ হিসেবে চুজ করেছে, ঠিক আছে? ইয়াশ এসব ভাবছিল, তখনই ওকে একজন লোক ডাক দিল। সুইটহার্ট, আমি এখনই আসছি। সে পর্যন্ত তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। আমি আবার কই যাবো? ইয়াশ ওই লোকটার কাছে গেল, আর রোশনি এদিকে একা একা দাঁড়িয়েছিল। তখনই ওখানে রনিত আসে। এখানে একা দাঁড়িয়ে কি করছো? আমার নানির বিয়ে লাগছে, তাই নাচতেছি। আয় তুই জয়েন কর। কিছু বললে? না না, কিছু না। বেশ কিছুক্ষণ হলো রনিত রোশনির সাথে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু রোশনি ওর মতলব একদমই ভালো ঠেকছে না। রোশনি বুঝতে পারছে যে রনিত এবার সুযোগ খুঁজছে ওকে টাচ করার জন্য। রোশনির এবার ভয় হচ্ছে, না রনিতের জন্য নয়, বরং নিজের জন্য। কখন জানি ও রনিতকে মেরে বসে, শুধু পার্টিটা নষ্ট হয়ে যায় বলে কিচ্ছু বলতে পারছে না। রনিত এখন রোশনির দিকে এগোতে শুরু করেছে। রোশনির খুবই আনইজি ফিল হচ্ছে। রনিত আস্তে আস্তে রোশনির কোমরের দিকে হাত বাড়ানো শুরু করলো। এদিকে রোশনি ঘামতে শুরু করে দিয়েছে। দেখুন, রনির পেছনে সরুন। রনিত যেই না রোশনিকে ধরতে যাবে, তার আগে ইয়াশ সেখানে এসে পড়ে। আর রনিতকে রোশনির এতটা কাছে দেখে ও প্রচণ্ড রেগে যায়, কারণ ইয়াশ স্পষ্ট বুঝতে পারছে যে রনিত রোশনির সাথে অসভ্যতামি করছে, যার জন্য এমনভাবে খিচে দাঁড়িয়ে আছে। ইয়াশ আর বেশি এদিক ওদিক না ভেবে ডাইরেক্ট গিয়ে রনিতের গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। হঠাৎ এমন কিছু ঘটে যাবে তা কখনো কারোর জন্য কাম্য ছিল না। ইয়াশ রাগে থরথর করে কাঁপতে শুরু করে। ইয়াশ রনিতের কলার ধরে জাগিয়ে বলল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমার বউয়ের পিছন পিছন খুরখুর করছিস। এখানে গেস্ট হিসেবে এসেছিস তাই চুপ করেছিলাম, কিন্তু এবার তো লিমিটই ক্রস করে ফেলেছিস। কত বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দিস! তোকে তো বলে ইয়াশ রনিতকে মারতে শুরু করে। এটা দেখে রাভি তাড়াতাড়ি গিয়ে ইয়াশকে কোনো রকমে আটকালো, আর নিহা গিয়ে রনিতকে ওঠালো। ভাই প্লিজ মাথা ঠান্ডা করো। নেহা, তুমি কি আমাকে এখানে ইনসাল্ট করার জন্য নিয়ে এসেছিলে? রনিতের কথা শুনে ইয়াশ আরও খেপে গেল। ও আবার রনিতকে মারতে গেল, কিন্তু তার আগেই সবাইকে অবাক করে দিয়ে নেহা উল্টো রনিতকে থাপ্পড় মেরে বসলো। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যার জন্য ইয়াশ তোমাকে মেরেছে। ও তো আর পাগল না যে শুধু শুধু তোমাকে মারবে। নেহা, আমার তোমার সাথে কথা বলার আর কোনো ইচ্ছে নেই। এখনই এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু আই সেড গেট আউট। রনিত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। এবার ইয়াশ রোশনির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। রোশনি কিছু বুঝে ওঠার আগেই ইয়াশ ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল, তারপর ভিতর থেকে দরজাটা লক করে দিল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।